ভারতের সভ্যতা ও সমাজ বিকাশে ধর্ম, শ্রেণী ও জাতিভেদ একটি ঐতিহাসিক ও সমাজতাত্ত্বিক বিশ্লেষণ। ভূমিকা: ভারতীয় সভ্যতা বিশ্বের প্রাচীনতম ও বহুমাত্রিক সভ্যতাগুলির অন্যতম। এই সভ্যতা শুধুমাত্র ভৌগোলিক বিস্তৃতির কারণে নয়, বরং তার সামাজিক কাঠামো, ধর্মীয় বহুত্ব, শ্রেণী সম্পর্ক এবং জাতিভেদ ব্যবস্থার কারণে স্বতন্ত্র ও জটিল। ধর্ম, শ্রেণী ও জাতিভেদ এই তিনটি উপাদান যুগে যুগে ভারতের সমাজ গঠন, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সংস্কৃতি এবং রাজনৈতিক চিন্তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। কখনো এগুলি সভ্যতার বিকাশে সহায়ক হয়েছে, আবার কখনো শোষণ, বৈষম্য ও স্থবিরতার জন্ম দিয়েছে। এই প্রবন্ধে প্রাচীন ভারত থেকে আধুনিক ভারত পর্যন্ত দীর্ঘ ঐতিহাসিক পরিসরে ধর্ম, শ্রেণী ও জাতিভেদের পারস্পরিক সম্পর্ক ও দ্বন্দ্ব বিশ্লেষণ করা হবে। বিশেষভাবে দেখা হবে কিভাবে ধর্মীয় আদর্শাদর্শ শ্রেণী শোষণকে বৈধতা দিয়েছে, কিভাবে জাতিভেদ উৎপাদন সম্পর্কের সঙ্গে যুক্ত হয়েছে এবং কিভাবে আধুনিক যুগে এই কাঠামোগুলির বিরুদ্ধে প্রতিরোধ ও সংস্কারের ধারার উন্মেষ ঘটেছে। ১. প্রাচীন ভারতের সভ্যতার ভিত্তি ও সামাজিক কাঠামো। ১.১ সিন্ধু সভ্যতা, প্রাক জাতিভেদ সমাজ। সিন্ধু উপত্যকা সভ্যতা খ্রিস্টপূর্ব ২৬০০ থেকে ১৯০০ ভারতীয় উপমহাদেশের প্রথম নগর সভ্যতা। হরপ্পা ও মহেঞ্জোদারোর প্রত্নতাত্ত্বিক নিদর্শনে দেখা যায় পরিকল্পিত নগর, সমান বাড়ির কাঠামো, উন্নত নিকাশি ব্যবস্থা এবং তুলনামূলক সামাজিক সাম্য। এখানে এখনও পর্যন্ত কঠোর জাতিভেদ বা ব্রাহ্মণ্য আধিপত্যের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায় না। অনেক ঐতিহাসিক মনে করেন এই সভ্যতায় ধর্মীয় আচার থাকলেও তা পরবর্তী বৈদিক ধর্মের মতো শ্রেণীভিত্তিক ছিল না। অর্থাৎ সিন্ধু সভ্যতা ছিল তুলনামূলকভাবে সমতাভিত্তিক, যেখানে উৎপাদন ও বন্টনের ওপর সামষ্টিক নিয়ন্ত্রণ বেশি ছিল। ১.২ আর্য আগমন ও বৈদিক সমাজ। আর্যদের আগমনের পর ভারতীয় সমাজে মৌলিক পরিবর্তন ঘটে। বৈদিক সমাজে গো সম্পদ ও ভূমির মালিকানা ক্রমে কেন্দ্রীভূত হতে থাকে। এই সময়ই বর্ণ ব্যবস্থার প্রাথমিক রূপ গড়ে ওঠে। ৪ বর্ণের ধারণা: ব্রাহ্মণ, ধর্মীয় আচার ও জ্ঞানচর্চার অধিকারী; ক্ষত্রিয়, শাসক ও যোদ্ধা শ্রেণী; বৈশ্য, কৃষক, পশুপালক ও ব্যবসায়ী; শূদ্র, শ্রমজীবী ও সেবক শ্রেণী। প্রাথমিকভাবে এই বর্ণ ব্যবস্থা কর্মভিত্তিক হলেও ধীরে ধীরে তা জন্মভিত্তিক হয়ে ওঠে। ধর্মীয় গ্রন্থগুলি, বিশেষত ঋগ্বেদের পুরুষ সূক্ত, এই বিভাজনকে ঈশ্বর প্রদত্ত বলে প্রতিষ্ঠা করে। ২. ধর্ম, সামাজিক নিয়ন্ত্রণ ও বৈধতার হাতিয়ার। ২.১ বৈদিক ও ব্রাহ্মণ্য ধর্ম। ব্রাহ্মণ্য ধর্ম সমাজে শ্রেণী বিভাজনকে পবিত্রতা ও অপবিত্রতার ধারণার মাধ্যমে প্রতিষ্ঠা করে। যজ্ঞ, মন্ত্র ও ধর্মীয় আচার শুধুমাত্র ব্রাহ্মণদের একচেটিয়া অধিকার হয়ে ওঠে। এর ফলে ধর্ম হয়ে ওঠে সামাজিক নিয়ন্ত্রণের শক্তিশালী অস্ত্র। মনুস্মৃতির মতো ধর্মশাস্ত্রে শূদ্রদের শিক্ষার অধিকার অস্বীকার করা হয় এবং নারীদের সামাজিক অবস্থানকে গৌণ করা হয়। ধর্মীয় বিধান আইনের রূপ নিয়ে সমাজে বৈষম্যকে স্থায়ী করে। ২.২ প্রতিবাদী ধর্মীয় আন্দোলন, বৌদ্ধ ও জৈন ধর্ম। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে বুদ্ধ ও মহাবীরের নেতৃত্বে ব্রাহ্মণ্য আধিপত্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদ গড়ে ওঠে। বৌদ্ধ ও জৈন ধর্ম যজ্ঞ ও বর্ণভিত্তিক শ্রেষ্ঠত্ব অস্বীকার করে, অহিংসা ও নৈতিকতার উপর গুরুত্ব দেয়, সকল মানুষের সমান আত্মিক মর্যাদা ঘোষণা করে। এই ধর্মগুলি নগরায়ন ও বাণিজ্যের বিকাশের সঙ্গে যুক্ত ছিল এবং বৈশ্য ও নিম্নবর্ণের মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ করে। এটি শ্রেণী ও জাতিভেদের বিরুদ্ধে প্রথম সংগঠিত আদর্শিক চ্যালেঞ্জ। ৩. জাতিভেদ ও উৎপাদন সম্পর্ক। ৩.১ জাতিভেদ শ্রম বিভাজনের সামাজিক রূপ। জাতিভেদ ব্যবস্থা কেবল ধর্মীয় নয়, গভীরভাবে অর্থনৈতিক। প্রতিটি জাতির সঙ্গে নির্দিষ্ট পেশা যুক্ত ছিল: কৃষি, কামার, কুমোর, চর্মকার, ধোপা ইত্যাদি। এই পেশাগত বন্টন সমাজে উৎপাদন ব্যবস্থাকে স্থিতিশীল করলেও সামাজিক গতিশীলতাকে রুদ্ধ করে। জাতিভেদ শ্রমিক শ্রেণীকে বিভক্ত রাখে, ফলে শোষণের বিরুদ্ধে ঐক্য গড়ে ওঠা কঠিন হয়। ৩.২ অস্পৃশ্যতা ও সামাজিক নিপীড়ন। অস্পৃশ্যতা ছিল জাতিভেদ ব্যবস্থার সবচেয়ে নৃশংস রূপ। দলিত সম্প্রদায়কে মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, কূপ ও জলাশয় ব্যবহারে বাধা, শিক্ষা ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত রাখা হয়। ধর্মীয় ব্যাখ্যার মাধ্যমে এই নিপীড়নকে বৈধতা দেওয়া হয়, যার মানবাধিকারের সম্পূর্ণ বিরোধী। ৪. মধ্যযুগীয় ভারত, ধর্ম, রাষ্ট্র ও শ্রেণী। ৪.১ ইসলামী শাসন ও সামাজিক পরিবর্তন।
মধ্যযুগে ইসলামী শাসনের ফলে ভারতের সমাজে নতুন ধর্মীয় ও সাংস্কৃতিক উপাদান যুক্ত হয়। ইসলাম সাম্য ও ভ্রাতৃত্বের কথা বললেও বাস্তবে শাসক ও শাসিতের মধ্যে নতুন শ্রেণী বিভাজন সৃষ্টি হয়। তবে ভক্তি ও সুফি আন্দোলন জাতিভেদ বিরোধী বার্তা দেয়, ঈশ্বরের সঙ্গে সরাসরি সম্পর্কের কথা বলে, লোকভাষায় ধর্ম প্রচার করে। কবির, রবিদাস, চৈতন্য, নানক প্রমুখ সাধক সমাজে সাম্য ও মানবতার বাণী ছড়িয়ে দেন। 5. ঔপনিবেশিক যুগ, নতুন শ্রেণী ও পুরনো জাতিভেদ। 5.1 ব্রিটিশ শাসন ও পুঁজিবাদী রূপান্তর। ব্রিটিশ শাসন ভারতের অর্থনীতিকে ঔপনিবেশিক পুঁজিবাদের কাঠামোয় রূপান্তর করে। ভূমি রাজস্ব ব্যবস্থা, জমিদারি, রায়তোয়ারি নতুন শ্রেণী সম্পর্ক সৃষ্টি করে। একদিকে ইংরেজ শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, শহুরে শ্রমিক শ্রেণী, অন্যদিকে কৃষক ও গ্রামীণ দরিদ্র শ্রেণীর অবনতি ঘটে। 5.2 জাতিভেদ ও ঔপনিবেশিক প্রশাসন। ব্রিটিশরা জনগণনায় জাতিভেদকে কঠোরভাবে নথিভুক্ত করে, যা জাতিগত পরিচয়কে আরও স্থায়ী করে। ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে ধর্ম ও জাতিভেদকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। 6. আধুনিক ভারত, সংস্কার, প্রতিরোধ ও শ্রেণী সংগ্রাম। 6.1 সামাজিক সংস্কার আন্দোলন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিভা ফুলে প্রমুখ সমাজ সংস্কারকরা সতীদাহ, বাল্যবিবাহের বিরোধিতা করেন, নারী শিক্ষা ও দলিত অধিকারের পক্ষে কথা বলেন। ডক্টর বি.আর. আম্বেদকর জাতিভেদের বিরুদ্ধে সর্বাপেক্ষা তীব্র ও বৈজ্ঞানিক লড়াই গড়ে তোলেন। তার মতে জাতিভেদ হিন্দু সমাজের শ্বাসরোধকারী কাঠামো। 6.2 মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি। মার্ক্সবাদ ভারতের সমাজকে শ্রেণী সংগ্রামের দৃষ্টিতে ব্যাখ্যা করে। এই দৃষ্টিভঙ্গিতে জাতিভেদকে দেখা হয় শ্রেণী শোষণের বিশেষ রূপ হিসেবে, ধর্মকে দেখা হয় আদর্শিক আধিপত্যের হাতিয়ার হিসেবে। কমিউনিস্ট আন্দোলন শ্রমিক ও কৃষকের ঐক্যের উপর জোর দেয়, যদিও জাতিগত বাস্তবতাকে উপেক্ষা করার সমালোচনাও রয়েছে। 7. সমকালীন ভারত, সংকট ও সম্ভাবনা। আজকের ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়ের কথা বললেও বাস্তবে জাতিভিত্তিক বৈষম্য, ধর্মীয় মেরুকরণ, অর্থনৈতিক বৈষম্য অব্যাহত রয়েছে। পুঁজিবাদী বিশ্বায়নের ফলে নতুন শ্রেণী বৈষম্য সৃষ্টি হয়েছে, যেখানে দলিত ও আদিবাসীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। উপসংহার: ভারতের সভ্যতা ও সমাজ বিকাশে ধর্ম, শ্রেণী ও জাতিভেদ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। ধর্ম কখনো নৈতিকতার উৎস হয়েছে, আবার কখনো শোষণের বৈধতা দিয়েছে। জাতিভেদ উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত থেকে সামাজিক বৈষম্যকে স্থায়ী করেছে। শ্রেণী সংগ্রাম এই কাঠামোর বিরুদ্ধে প্রতিরোধের পথ দেখিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনের জন্য প্রয়োজন ধর্মের মানবিক পুনর্ব্যাখ্যা, জাতিভেদের সম্পূর্ণ বিলোপ, শ্রেণী বৈষম্যের অবসান। এই লড়াই এখনও অসমাপ্ত এবং ভারতের ভবিষ্যৎ এই সংগ্রামের ফলাফলের ওপরই নির্ভরশীল।